আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো গত ২ টা লেকচারে আমরা বিন্যাস সমাবেশ রিলেটেড বেশ কিছু জিনিস দেখছি, তাই না? আজকের এইটা হচ্ছে বিন্যাস সমাবেশের একদম লাস্ট লেকচার এবং আজকের মাধ্যমে এই ক্লাসটার মাধ্যমে আমরা বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা শেষ করব ইনশাআল্লাহ। তো আজকে সমাবেশ রিলেটেড বেশ কিছু ম্যাথ আসছে, ম্যাথ দেখব এবং জ্যামিতিক কিছু জিনিস দেখব। তারপরে হচ্ছে আর কিছু ম্যাথ দেখে আমরা ক্লাসটা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ক্লাসটা। একটা কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাকে জানাও যে এরপরে তুমি কোন চ্যাপ্টারের উপরে ক্লাস চাও। সো এই ম্যাথটা দেখো, এখানে কি বলছে, অন্তর শব্দের 5টা বর্ণ থেকে 3টা নিয়ে মোট কতগুলো সমাবেশ তৈরি করা যায়, তাই না? এখন তুমি কি বলতে পারো যে অন্তর ভেঙে চুরে লিখিত ও এন টি ও আর অন্তর, অন্তর শব্দের 5টা বর্ণ থেকে 3টা নিয়ে কতগুলো সমাবেশ। তোমার কি এটা মনে হচ্ছে যে এটা হইতে পারে হয়তোবা 1 2 3 4 5 5টা শব্দ আছে এই জন্য 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুইটা ও আছে এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, এরকম হবে না? এরকম হবে না। কেন হবে না? কারণ হচ্ছে দেখো, আমার সমাবেশ চাইছে, সো এখানে বিন্যাসের কোনো কাজই আসবে না। সো এটা তো হবেই না। তারপরে দেখো, তোমার এটাও মনে হতে পারে যে 5টা থেকে 3টা বর্ণ নিয়ে কতগুলো সমাবেশ তৈরি করা যায়। সো এটা মনে হয় 5C3 হবে, তাই না? 5টা থেকে 3টা বর্ণ নিব, 5C3। আর যেহেতু দুইটা শব্দ সিমিলার আছে এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব, এরকম না। এটাও হবে না আমাদের। কেন হবে না? কারণ দেখো, 5টা থেকে 3টা পণ্য বাছাই করলাম ঠিক আছে, বাট আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব, এরকম মানে বিন্যাসের ক্ষেত্রে, সমাবেশের ক্ষেত্রে আবার এরকম কোনো নিয়ম নেই যেটা আমরা বিন্যাসে দেখেছিলাম, ঠিক আছে? সো এইটাও আমাদের হচ্ছে না। তাহলে আমাদের এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো, প্রথমত আর এনপিআর মূলত না হওয়ার কারণ হচ্ছে, দেখো 5টা শব্দ থেকে আমরা 3টা শব্দ নেব, তাই না? 5টা শব্দ থেকে আমরা 3টা শব্দ নেব সেখানে। আর যখন এনপিআর ছিল তখন কিন্তু 5টা থেকে 5টা শব্দই নিতে হতো, তখন বিন্যাস ছিল, এখানে আসছে সমাবেশ, যার কারণে হচ্ছে না। এখন দেখো, 5টা থেকে 3টা শব্দ নেওয়ার ক্ষেত্রে, এই ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের শর্ত লাগে। শর্ত কেমন? ধরো 1 নাম্বার কি বলছে, আমার 5টা শব্দ থেকে 3টা শব্দ নিতে হবে, তাই না? তো 5টা শব্দ থেকে 3টা শব্দ নেওয়ার ক্ষেত্রে দেখো 1 2 3 4 5, এই ক্ষেত্রে কি হইতে পারে? এক নাম্বার শর্ত হইতে পারে না দুইটা সেম, দুইটা সেম, দুইটা সেম হইতে পারে না, যেমন ও ও আর দুইটা ভিন্ন, দুইটি ভিন্ন, দুইটা সেম দুইটা ভিন্ন কিভাবে? ধরো যে, যেমন উদাহরণ ও ও এন টি, এরকম। আবার 2 নম্বরে আর কি হইতে পারে? হইতে পারে যে আমি যেহেতু 3টা বর্ণ নিছি, 3টা নিয়ে না, তাহলে একটা হবে, দুইটা সেম একটা ভিন্ন, সরি, দুইটা সেম একটা ভিন্ন, যেমন ও ও দুইটা সেম নিছি একটা ভিন্ন, এরকম হইতে পারে। আরেকটা কি হইতে পারে? তিনটাই আলাদা আলাদা, মানে তিনটাই ডিফারেন্ট। যেমন ধরো যে কি ছিল আমাদের, ও এন আর, ঠিক আছে? যেমন এরকম হইতে পারে অথবা এরকম হইতে পারে সমাবেশ। তো আর কি হইতে পারে? কিছু না, কারণ দেখো দুইটা আছে, সো আমরা হয় এই দুইটা সেম আর একটা ভিন্ন, অথবা কি হইতে পারে, তিনটাই ভিন্ন। তো প্রথম কেসের জন্য দেখো, দুইটা যদি সেম নেই তাহলে আমরা কি পাবো? দুইটা যদি সেম নেই, ধরো যে ও ও আছে কয়টা? দুইটা না? এই দুইটা ও একই রকম, এই জন্য আমরা এই দুইটা ও মিলে একটাই চিন্তা করি সমাবেশের ক্ষেত্রে। কারণ তোমরা কি জানো, সমাবেশের ক্ষেত্রে এ বি যে কথা, বি এ একই কথা না? একই কথাই তো। এই জন্য আমরা যখন কোনো সংখ্যা রিপিট হয়, এই যে সামনে যখন আরো ম্যাথ করব আরো ক্লিয়ার হবে বিষয়টা, আমরা যখন কোনো সংখ্যা রিপিট হয় তখন ওটা দুইটা মিলে জাস্ট একটা সংখ্যায় চিন্তা করি, কারণ এই ও এর মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য সো দুইটা সেম দুইটা ভিন্ন হইলে, দেখো তো দুইটা সেম হওয়ার পসিবিলিটি কি? এই দুইটা এই দুইটা এই দুইটা মিলে কি একটা সংখ্যা চিন্তা করব, তাই না? তাহলে দেখো তো, এই একটা সংখ্যা থেকে একটা নিব, তাই না? এই জোড়াটা নিব, এই জোড়াটা মিলে একটা সংখ্যা চিন্তা করো, করলে কি হবে? এই জোড়াটা নিব, তাহলে কিভাবে? একটা থেকে একটা নিব, 1C1 উপায়,
এই গেল। আর একটা নিতে হবে, একটা ভিন্ন। তাহলে ভিন্ন কোনটা থেকে নিতে পারি? 1 2 3, এই তিনটা থেকে নিতে পারি, তাই না? তাহলে তিনটা থেকে একটা ভিন্ন নিব, এই যে একটা ভিন্ন। সো তিনটা থেকে একটা ভিন্ন নিতে পারি 3C1 উপায়। দেখো এই দুইটার মাধ্যমে আমাদের একটা শর্ত পূরণ হলো, যার কারণে আমরা এটাকে গুণ করব, কারণ এটা আংশিক কাজ। বুঝতে পারছি? পরেরটা দেখো, পরেরটাতে কি বলছে? তিনটাই ডিফারেন্ট। তিনটাই ডিফারেন্ট মানে কি? মানে ও এন আর ও এন টি এরকম তিনটাই ডিফারেন্ট। সো তিনটাই ডিফারেন্টের ক্ষেত্রে কি কেস হবে? দেখো সমাবেশ বের করতেছি আমরা। সো এখানে যদি তিনটাই ডিফারেন্ট হয়, তাহলে মোট সংখ্যা মানে কয়টা থেকে ডিফারেন্ট নিতে পারি? এই 1 2 3 4, এই চারটা থেকে তিনটা ডিফারেন্ট নিব, তাই না? এখানে বলতে পারেন যে ভাইয়া আবার এই যে ও তো আরো একটা আছে, আপনি কম ধরলেন কেন? সমাবেশের ক্ষেত্রে যদি সেম থাকে, তাহলে দুটা মিলে কেন, চারটা মিলেও একটাই ধরা হয়। বুঝতে পারছো? সমাবেশের ক্ষেত্রে। সো এখানে ও আছে কয়টা? দুইটা, আমরা ধরবো একটা। সো 1 2 3, তিনটা আছে। তিনটা না, চারটা। 1 2 3 4, চারটা সংখ্যা থেকে তিনটা নিব। কত উপায়? 4C3 উপায়। 4C3 উপায়, তাই না? এটা তাহলে আমরা কি পাইলাম? তোমার হচ্ছে হয় দুইটা সেম একটা ভিন্ন হবে, অথবা তিনটাই ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এই দুইটা মিলে আমরা যে সমাবেশ পাইলাম, এটা একটা আংশিক কাজ, এটা একটা আংশিক কাজ। টোটাল উপায় কয়টা? তাহলে এটা একটা উপায়, এটা একটা উপায়। এখানে যতগুলো পাইছি সুন্দর করে যোগ করে দিব। যোগ করে দিলে আমরা পাই হচ্ছে আমাদের 4 + 3, যার মান হচ্ছে কত? 7। বুঝতে পারছো? তাহলে টোটাল 7 উপায়ে আমরা এটা মানে গণনা করতে পারি। আমি আবার বলছি, দেখো কি বলছে? অন্তর শব্দের 5টা বর্ণ থেকে 3টা নিয়ে কতগুলো সমাবেশ তৈরি করা যাবে। তো অন্তর শব্দের 5টা বর্ণ থেকে আমি 3টা বর্ণ নিব, নিয়ে সমাবেশ গঠন করব। ভালো কথা। দেখো তো অন্তর শব্দে ও আছে কয়টা? দুইটা, এন টি আর। এখন আমার কি কি বলছে? সমাবেশ তৈরির কথা বলছে না? এখন দেখো সমাবেশ তৈরির জন্য আমরা কি করি? ধরো যে এখানে এগুলাকে কয়টা শর্তে ফেলতে পারি। তো প্রথম শর্ত হইতে পারে, এক হইতে পারে দুইটা সেম একটা ভিন্ন। আমি চোখ বন্ধ করে বাছাই করছি, দেখছি দুইবারে দুইটাই সেম আসছে, পরে একটা ভিন্ন আসছে, অথবা তিনটাই ভিন্ন ভিন্ন আসছে, এরকম হইতে পারে। সো আমরা দুইটা সেম একটা ভিন্নর জন্য সমাবেশ সংখ্যা লিখছি, তিনটাই ডিফারেন্টের জন্য সমাবেশ সংখ্যা লিখছি। এখন এটা একটা সম্পূর্ণ কাজ হয়েছে, এটা একটা সম্পূর্ণ কাজ হয়েছে, এজন্য সুন্দর করে যোগ করে দিছি। দুইটা যোগ করে টোটাল 7টা উপায় আমরা সমাবেশ তৈরি করতে পারি এখানে। বুঝতে পারছো? আচ্ছা, সো এবারটা দেখো এখানে কি বলছে? প্যারালাল শব্দ থেকে 4টা বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে। তো প্রথমত প্যারালাল শব্দটা যদি একটু ভেঙে চুরে লিখতে চাই, দেখো পি এ আর এ, তাই না? পি এ আর এ এল এল ই এল, এই হচ্ছে আমাদের প্যারালাল শব্দ, যেখানে এল আসছে 3বার, এ আসছে 2বার। এখন আমাকে বলছে এটা থেকে আমি 4টা করে শব্দ নিব, নিয়ে আমি কতগুলো শব্দ গঠন করতে পারবো। তো সমাবেশের মাধ্যমে শব্দ গঠন, এই টপিকটাতে দেখো এই টাইপের ম্যাথগুলোতে আমরা কি করি জানো? প্রথমে আগে বাছাই করি, তারপরে বিন্যাস করি। কি বললাম? প্রথমে আগে বাছাই করি, তারপরে বিন্যাস করি। কিভাবে করি চলো দেখি। প্রথমত আমরা সমাবেশের 4টা শব্দ থেকে, 4টা বর্ণ থেকে তোমার হচ্ছে কতগুলো শব্দ গঠন করা যাবে। তো আমরা 4টা করে বর্ণ আগে নিতে হবে তার জন্য, তাই না? তো আমরা যদি 4টা বর্ণ নিতে চাই, কয়টা শর্তে নিতে পারি? আমি ধরো যে চোখ বন্ধ করে বাছাই করব, কি কি হইতে পারে কেস। প্রথম কথা দেখো, আমার হইতে পারে না যে তোমার দুইটা শব্দ সেম, দুইটা শব্দ ভিন্ন ভিন্ন। তাহলে ওইটাই লিখি, দেখো দুইটি সেম, দুইটা সেম আর হচ্ছে দুইটা ভিন্ন, দুইটা সেম দুইটা ভিন্ন। কেমন হতে পারে ব্যাপারটা? ধরো যে এ এ আর এ এ ইন্টু আর এল, এ এ আর এল, এরকম। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার আর কি শর্ত হইতে পারে? আর হইতে পারে না, ধরো যে দুইটা সেম, অন্য দুইটা সেম। দেখো দুইটা সেম, অন্য দুইটা সেম, দুইটা সেম এবং অপর দুইটাও সেম। কেমন হইতে পারে? ধরো যে এ এ এল এল, এরকম এ এ এল এল। আচ্ছা, 3 নাম্বার, 3 নাম্বারে কি বলছে দেখো? 3 নাম্বারে বলছে যে হচ্ছে আর কি হতে পারে? একটা হতে পারে না, তিনটা সেম, যেহেতু এল আছে। ধরো যে তিনটা সেম একটা ভিন্ন, তিনটা সেম একটা ভিন্ন, তিনটা সেম একটা ভিন্ন। কেমন হতে পারে? ধরো যে এল 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 আর এ, এরকম।
আর 4 নাম্বার আর কি হইতে পারে বলো? তারপরে আর হইতে পারে না যে দুইটা সেম দুইটা ভিন্ন, সো চারটায় ভিন্ন ভিন্ন, চারটায় ভিন্ন, চারটায় ভিন্ন ভিন্ন মানে কি পি এ আর এল এরকম। সো দেখো এর বাইরে কিন্তু আর কেস পসিবল না, তুমি চিন্তা করে দেখিও আরো মানে গবেষণা করে দেখতে পারো যে এর বাইরে আর এখানে নেওয়া পসিবল না। এখন দেখো কি হয়েছে, এটা হইতে পারে দুইটা সেম দুইটা ভিন্ন, এক দুই আমি চোখ বন্ধ করে 4 বার নিয়েছি, 4টা সংখ্যা, তার মধ্যে হয়ে গেছে দুইটা সেম এ এ এবং বাকি দুইটা ভিন্ন পি আর এরকম। দেখো আবার কি হয়েছে, ধরো যে দুইটা সেম অন্য দুইটা সেম, মানে কেমন এ এ এল এল, ধরো এ এ সেম হয়ে গেছে এল এল সেম হয়ে গেছে। অথবা আরেকটা কেস কি হইতে পারে, ধরো যে তিনটা সেম একটা ভিন্ন, তিনটা সেম মানে কি তিনটা এল নিছি আর আরেকটা যে কোনো একটা নিছি, ঠিক আছে। আর কি বলছে, চারটাই ভিন্ন ভিন্ন, তার মানে কি যে চারটা নিছি একটাও মেলেনি, চারটাই ভিন্ন ভিন্ন আসে। তো এগুলার জন্য কেস কি কি হইতে পারে চলো আমরা দেখি। আচ্ছা, তো এখানে দেখো আমরা এরপরে কি করব, এরপরে আমরা বিন্যাস করব এবং সমাবেশ করব। কি করি আমরা, আমি আগে বললাম না এই শব্দ, এই ক্ষেত্রে তোমার হচ্ছে 4টা করে শব্দ নিয়ে শব্দ গঠনের ক্ষেত্রে শুরুতে করি আমরা সমাবেশ, শুরুতে করি আমরা সমাবেশ, দেন করি আমরা বিন্যাস। মানে সাপোজ আমি এই যে এই সংখ্যাগুলো নিছি, এই সংখ্যাগুলো নেওয়ার পরে এগুলোকে বিন্যাস করছি নিজেদের মধ্যে, বুঝতে পারছো? দেখো প্রথমত দুইটা সেম দুইটা ভিন্ন কত উপায় হইতে পারে। তো প্যারালেল, এটাকে এই পাশে লিখে মনে হয় ভালো হয়, পি এ আর এ এল এল ই এল, ঠিক আছে, এই যে গেল আমাদের প্যারালেল। তো এখানে যদি সমাবেশ করতে চাই দুইটা সেম দুইটা ভিন্ন, প্রথমত দুইটা সেমের জন্য তোমার হচ্ছে কত ভাবে বাছাই করতে পারি দেখো তো, এই এ থেকে এই দুইটা এ থেকে একটা, এই দুইটা এ থেকে একটা, মনে করো যে দুইটা সেমের জন্য হয় এটা থেকে বাছাই করব বা এটা থেকে বাছাই করব। দেখো এখানে কিন্তু তিনটা এল আছে তাই না, কিন্তু তিনটা এল সেম না সমাবেশের ক্ষেত্রে, এই জন্য আমরা সবগুলা মিলে একটা ওয়ার্ড চিন্তা করব। সো এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড, তোমার সমাবেশ কতভাবে করতে পারি, দুইটা সেমের জন্য আমরা এই যে দুইটা থেকে একটা নিব, একটা জোড়া নিব, একটা জোড়া। সো দুইটা থেকে একটা জোড়া নিব কত উপায়ে, 2C1 উপায়ে, বুঝতে পারছো? দুইটা নিয়ে নিচ্ছি না, এখন বাকি দুইটা ভিন্ন ভিন্ন হওয়ার জন্য সাপোজ ধরো দুইটা এই নিছি, বাকিগুলো ভিন্ন ভিন্ন হওয়ার জন্য দেখো 1 2 এই 3 এবং এই 4, টোটাল 4টা বর্ণ আছে, 4টা বর্ণ থেকে দুইটা বর্ণ নিব কত উপায়ে, 4C2 উপায়। আংশিক কাজ সুন্দর করে করে দিলাম গুণ, বুঝতে পারছো? দেখো আমি আবার বলি কি করলাম, দুইটা সেম দুইটা ভিন্ন, তো দুইটা সেম এর জন্য আমরা কি দুইটা এ এবং আর এল, তো আমরা কি করতে পারি দুইটা এ নিতে পারি বা দুইটা এল নিতে পারি তাই না, দুইটা জোড়ার মধ্যে আমি যে কোনো একটা নিতে পারি সমাবেশের জন্য। তো এই দুইটা থেকে আমি একটা জোড়া নিয়েছি 2C1 উপায়, গেল এই দুটা। তারপরে কি হয়েছে, আমি বাকি বাকি থাকে কয়টা, ধরো যে এই যে এ নিয়েছি বা এল নিয়েছি, যে কোনো দুইটা জোড়া নিয়েছি, বাকি থাকে হচ্ছে 1 2 3 4, বাকি 4টা থাকে, এই 4টা থেকে আমার দরকার কয়টা, 4টা থেকে আমি দুইটা নিব না ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন এই জন্য হচ্ছে 4C2, এই গেল। এখন সমাবেশ গেল, এরপর বিন্যাস করতে হবে না। দেখো তো এই সংখ্যাগুলো নিজেদের মধ্যে কত উপায়ে বিন্যাস করতে পারে, এই সংখ্যাগুলো নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে হচ্ছে তোমার কত, 4টা সংখ্যা পরস্পর নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে 4 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 4 আকারে। তো ফ্যাক্টোরিয়াল 4 আকারে দুটো সংখ্যা রিপিট আছে এজন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, সুন্দর করে শেষ। এই এই বিন্যাস সংখ্যাটা এটার সাথে গুণ করে দিলে যেটা পাই এটা হচ্ছে হচ্ছে তোমার টোটাল, যে এই যে আমি শুরুতে কি করলাম বাছাই করলাম, এরপরে কি করলাম বিন্যাস করলাম, দুইটা মিলায়ে এটা হয়। পরেরটাতে কি দুইটা সেম অন্য দুইটা সেম, মানে কেমন, এখান থেকে ধরো যে দুইটা সেম এবং এখান থেকে এল থেকে দুইটা সেম হবে তাই না, তাহলে এখান থেকে এ থেকে ধরো যে দুইটা সেম, এল থেকে দুইটা সেম কিভাবে হতে পারে, ধরো যে এই যে 1 2 দুইটা আছে আমার, দুইটা করে সেম নেওয়ার জন্য, তাহলে এই 1 2 দুইটা থেকে আমি দুইটা নিব, বুঝতে পারছো, দুইটা থেকে এই একটা জোড়া নিব এই একটা জোড়া নিব, কত উপায় নিতে পারি 2C2 উপায়। কেন, কয়টা আছে 1 2, দুইটা থেকে আমরা জোড়া নিচ্ছি কয়টা দুইটা, এই জন্য দেখো 2C2 উপায়। এই তারপরে এদের বিন্যাসটা কি হবে, এদের বিন্যাসটা হবে দেখো এ আছে দুইটা এল আছে দুইটা, তাহলে আমরা কি বলছিলাম টোটাল সংখ্যা আছে কয়টা 4 ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই এ দুইটা সংখ্যা রিপিট আছে এজন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, আবার এল দুইটা সংখ্যা রিপিট আছে এজন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, সুন্দর করে শেষ।
এটা কেন? এরপরে দেখো কি হইতে পারে, তিনটা সেম একটা ভিন্ন, তিনটা সেম নেওয়ার উপায় একটাই না, এই যে এল, তিনটা এল তো নিতে হবে মাস্ট। তাহলে তিনটা সেম আর হচ্ছে তোমার কি হচ্ছে একটা ভিন্ন। এখানে লিখতে পারি 1C1, কারণ একটা থেকে আমরা সবগুলো নিব, 1C1 ইনটু, শেষ। আরো একটা আছে না, একটা ভিন্ন কয়টা থেকে নিতে পারি, 1 2 3 4, এই এল বাদ দিয়ে, কারণ এল তো নিয়ে নিয়েছি, মনে করো এল বাদ দিলে এই যে 1 2 3 4, এই চারটা থেকে আমরা কয়টা নিব, একটা। তাহলে চারটা থেকে একটা কত উপায় নিতে পারি, 4C1 উপায় নিতে পারি। ঠিক আছে, নেওয়ার পরে এখন এদেরকে বিন্যাস করব কিভাবে, দেখো চারটা সংখ্যা পরস্পর বিন্যস্ত হইতে পারে 4 ফ্যাক্টোরিয়াল উপায়, ডিভাইডেড বাই, দেখো তো এল আছে কয়টা, তিনটা, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা সুন্দর করে ভাগ। তারপরে চারটায় ভিন্ন ভিন্ন কত উপায় হতে পারে, দেখো তো, দেখো এখান থেকে একটা নিতে পারি, এখান থেকেও একটা নিতে পারি, এখান থেকেও, টোটাল 5টা সংখ্যা আছে না, 1 2 3 4 5, মানে এইগুলা গ্রুপগুলা তো একই সংখ্যা বাছাই করার সময়। তাহলে এই 5টা সংখ্যা থেকে আমরা কয়টা নিব, চারটা, কত উপায়, 5C4 ইনটু এই চারটা সংখ্যা পরস্পর বিন্যস্ত হতে পারে কত কত উপায়, চারটাই ডিফারেন্ট না, এই জন্য 4 ফ্যাক্টোরিয়াল, দ্যাটস ইট। এইগুলোকে সুন্দর করে যোগ করো, যা পাবা তাই হচ্ছে আমাদের অ্যান্সার। রিপিট করে দিচ্ছি, দেখো কি বলছে এখানে, প্যারালাল শব্দটা চারটা থেকে, প্যারালাল শব্দটাতে বর্ণ আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা বর্ণ থেকে চারটা বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে। এই সকল ক্ষেত্রে আমরা কি করি, আমরা দেখি যে কয়টা কেস পসিবল হয়, যে আমরা যে নিব শুরুতে যে বাছাই করব কি কয়টা কেস পসিবল হয়। তো এখান থেকে আমরা দেখলাম যে আমাদের টোটাল চারটা কেস পসিবল হচ্ছে, দুইটা সেম হচ্ছে, দুইটা ডিফারেন্ট হচ্ছে, আবার দুইটা সেম হচ্ছে, অন্য দুইটা সেম হচ্ছে, আবার তিনটা সেম হচ্ছে, একটা ভিন্ন হচ্ছে, আর চারটাই ভিন্ন ভিন্ন হচ্ছে। তো এটা দেখে আমরা কি করলাম, আমরা এটার শুরুতে বাছাই করলাম, বাছাইয়ের সময় কি করছি, ধরো যে এই তিনটা এল আছে, তিনটা এল মিলে একটা এলই চিন্তা করছি, কেন চিন্তা করছি, কারণ হচ্ছে তিনটা এল নেওয়া মানে সমাবেশের ক্ষেত্রে তোমার ওটা ম্যাটার করে না যে তিনটা এল আছে, যে তিনটা এল থেকে একটা এল নেওয়া, মানে এই এল নেওয়া যেই কথা, আরেকটা এল নেওয়া একই কথা, এই জন্য। সো সমাবেশের ক্ষেত্রে এই এল গুলো ম্যাটার করে না, যার কারণে হচ্ছে একই সংখ্যাগুলো থেকে আমরা একটা ওয়ার্ড চিন্তা করে নিই। ধরো যে এখান থেকে নেই, এই জিনিসটাতেই তোমার প্যাচ লাগতে পারে। সো এখান থেকে আমরা সমাবেশ বের করলাম, বিন্যাস বের করলাম, জাস্ট গুণ করে দিব, টোটাল উপায় কত হবে, তাহলে এই একটা উপায়, সবগুলো যোগ করে দিলে আমরা যত উপায় পাবো, এটাই হচ্ছে আমাদের টোটাল উপায়। এবং এই ধরনের ম্যাথগুলো এভাবে সলভ করতে হবে। হোপফুলি বুঝতে পারছি। সো এরপরে ম্যাথটা দেখো, এখানে কি বলছে, 3 বর্ণ বিশিষ্ট শব্দের ক্ষেত্রে এবং 4 বর্ণ বিশিষ্ট শব্দের ক্ষেত্রে আমরা এতক্ষণ দেখলাম না বিভিন্ন কেস পসিবল হয়। সো আমরা দেখি এখন যে 3 বর্ণ বিশিষ্ট শব্দের ক্ষেত্রে কি কি কেস পসিবল, 4 বর্ণ বিশিষ্ট শব্দের ক্ষেত্রে কি কি কেস পসিবল। এমনটা না যে এগুলো যেগুলো আছে এগুলো সবগুলোই অ্যাপ্লাই হবে, কারণ এক একটা বর্ণের ক্ষেত্রে এক এক রকম হইতে পারে। যেমন ধরো যে তোমার এখানে 3 বর্ণ বিশিষ্ট, কিন্তু মোস্ট পসিবল ওয়ে কি জানো, মোস্ট পসিবল ওয়ে যে সর্বোচ্চ এগুলাই পসিবল, এর বাইরে পসিবল না। বুঝতে পারছো? তো দেখি 3 বর্ণ বিশিষ্ট শব্দের ক্ষেত্রে, 3 বর্ণ বিশিষ্ট শব্দের ক্ষেত্রে তিনটা বর্ণই ভিন্ন হতে পারে, এক। দ্বিতীয় কথা হচ্ছে দুইটা সেম হতে পারে, একটা ভিন্ন হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, তিনটাই সেম হতে পারে, ধরো যে এল এল এল, একটু আগে দেখেছিলাম যেরকম ওরকম। তারপরে আবার দেখো 4 বর্ণ বিশিষ্ট শব্দের ক্ষেত্রে, 4 বর্ণ বিশিষ্ট শব্দের ক্ষেত্রে কি কি হইতে পারে, এক হতে পারে চারটা বর্ণই ভিন্ন হইতে পারে, আবার দুইটা সেম হইতে পারে, দুইটা ভিন্ন হইতে পারে, আবার কি হইতে পারে, তিনটা সেম একটা ভিন্ন, তিনটা সেম হইতে পারে, একটা ভিন্ন হইতে পারে, আবার চারটাই সেম হইতে পারে। এটা গেল 4 বর্ণ বিশিষ্ট শব্দের ক্ষেত্রে। তো এখানকার যেগুলো নিয়ম আছে সবগুলোই যে পড়বে এমন না, তোমার বর্ণভেদে তোমার লজিক অ্যাপ্লাই করে বুঝতে হবে, এটা 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 খাটাইতে হবে, খাটাই বুঝতে হবে যে আসলে কোনটা এখানে, কোন শর্তটা এখানে অ্যাপ্লাই হবে আর কোনটা হবে না। এরপরে দেখো কি বলছে, প্রফেসর শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবার 4টা করে অক্ষর নিয়ে কত ভাবে শব্দ গঠন করা যায়। আচ্ছা, প্রফেসর শব্দটা একটু ভেঙে চুরে লিখি, পি আর ও, প্রফেসর, PROFESSOR, এভাবে, তাই না? আমরা জাস্ট কি করলাম, নিচে নিচে লিখলাম যেগুলো রিপিট হয়েছে। দেখো এখান থেকে কতগুলো শব্দ গঠন করা যায়, আগে আমরা বেশ কয়েকটা শর্ত দেখলাম না, মনে আছে? আমরা বেশ কয়েকটা শর্ত দেখে এসেছি অলরেডি। তো এখন দেখো তো, যদি শর্তগুলো কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করি, প্রথমত কি কি হইতে পারে, এক হচ্ছে তোমার চারটা শব্দ, চারটা অক্ষরই ভিন্ন ভিন্ন হতে পারে, চারটি অক্ষর ভিন্ন ভিন্ন।
ভিন্ন ভিন্ন, চারটি অক্ষরই ভিন্ন ভিন্ন হইতে পারে। যেমন ধরো যে পি, আর, ও, এফ, এরকম চারটাই ভিন্ন ভিন্ন। তারপরে কি হইতে পারে 2 নম্বর কেস? 2 নম্বর কেসে কি হইতে পারে দেখো, দুইটা সেম অন্য দুইটা ভিন্ন, তাই না? দেখো দুইটি সেম অন্য অন্য দুইটি ভিন্ন। সো ব্যাপারটা কেমন হইতে পারে দেখো, ফার্স্টে দুইটা সেম তার মানে কি, ধরো যে আর আর দুইটা সেম, অন্য দুইটা ভিন্ন তার মানে কি, ধরো যে এফ ই অথবা ও এফ যে কোনোটা হইতে পারে। তারপরে 3 নম্বর শর্ত কি হইতে পারে? 3 নম্বর শর্ত হইতে পারে দুইটা সেম এবং অন্য দুইটা সেম। দেখো দুইটি সেম এবং অন্য দুইটা সেম। আচ্ছা, দুইটা সেম এবং অন্য দুইটা সেম, এটা কেমন হইতে পারে দেখো, দুইটা সেম বলতে যেমন ধরো যে আর আর দুইটা সেম, ওকে, আর আর তারপর অন্য দুইটাও সেম, ধরো যে এস এস, এরকম হইতে পারে না? আমরা সমাবেশের মাধ্যমে শব্দ গঠন করতে গেলে কি করি, শুরুতে সমাবেশ বের করি, পরে বিন্যাস বের করি, রাইট? সো শুরুতে আমরা আগে সমাবেশ বের করব, এরপরে আমরা বিন্যাস বের করব। তো চলো শুরুতে সমাবেশ বের করি। চারটা অক্ষর ভিন্ন ভিন্ন হইলে কি হয় দেখো, পি, চারটা অক্ষর ভিন্ন ভিন্ন, তাহলে এটা পি হবে, কারণ চারটা অক্ষরই ভিন্ন ভিন্ন না? হ্যাঁ। এখন দেখো চারটা অক্ষর যদি ভিন্ন ভিন্ন হয়, যেমন পি আর ও এফ, চারটা ভিন্ন ভিন্ন, সো চারটা ভিন্ন ভিন্ন কত ভাবে পাই? 1 2 3 4 5 6। এই 6টা থেকে আমরা কি বাছাই করব? চারটা অক্ষর বাছাই করব। কত উপায়ে? 6 সি 4 উপায়, তাই না? বুঝতে পারছো? আমি আবার বলছি দেখো, এই যে দেখো আমি কি বলছি, সমাবেশের ক্ষেত্রে দুইটা শব্দ যদি একই হয় তাহলে কি করি, দুইটা শব্দ একই হলে ওই দুইটা মিলে একটাই চিন্তা করি। এই জন্য দেখো এই যে 1 2 3 4 5 6, এই যে 6টা শব্দ থেকে আমরা কয়টা? চারটা অক্ষর বাছাই করব, তাই না? তাহলে 6C4 উপায়ে বিন্যাস করলাম। এবার সমাবেশটা লিখি। এই চারটা শব্দ পরস্পর কতভাবে বিন্যস্ত হতে পারে? চারটা শব্দ পরস্পর 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। কোনো সংখ্যা রিপিট আছে? নাই। কোনো কিছু দিয়ে নিচে ভাগ করব না। গেল। দেখো পরেরটা দেখো কি বলছে, দুইটা সেম এবং অন্য দুইটা ভিন্ন। দুইটা সেম নেওয়ার আমার ওয়ে কয়টা আছে দেখো তো, এই একটা, দুইটা, তিনটা, এই তিনটা থেকে যে কোনো একটা জোড়া নিব, তাই না? সো এখান থেকে তিনটা থেকে একটা নেওয়ার উপায় কত বলো? তিনটা থেকে একটা নেওয়ার উপায় কত? 3C1, 3C1। এখন বলতে পারো ভাই তো এখানে তো 6টা ওয়ার্ড আছে। আমি কি বললাম, সমাবেশের ক্ষেত্রে তোমার এই বাছাই করার সময় এই আর কোনো ম্যাটার করে না, কয়টা আছে মানে কি আছে এটা ম্যাটার করে, কে আছে আগে আগে আছে পরে পরে আছে, এগুলো ম্যাটার করে না। সো আমার এখানে 1 2 3 তিনটা শব্দ থেকে আমরা এক জোড়া বাছাই করব না, তিনটা জোড়া থেকে একটা জোড়া বাছাই করব, এই জন্য 3C1। এরপরে দেখো পরবর্তীতে ও আর এফ, মনে করো আর বাছাই করে ফেলছি, এখন আমার ও আর এফ মানে আর দুইটা বাছাই করতে হবে। আর দুইটা কতটা থেকে বাছাই করতে পারি? 1 2 3 4 5, পাঁচটা আছে না? পাঁচটা থেকে আমরা কি দুইটা বাছাই করব। সো পাঁচটা থেকে দুইটা বাছাই করার উপায় 5C2। এই দুটো সুন্দর করে গুণ করে দিলাম, এটা আংশিক কাজ। এরপরে দেখো কি বলছে, এটাকে বিন্যাস করব। এই গেল আমাদের সমাবেশের পার্ট, এবার আমাকে বিন্যাস করতে হবে। তো বিন্যাস করার জন্য আমরা কি করব, চারটা সংখ্যা পরস্পর 4 ফ্যাক্টোরিয়াল আকারে বিন্যস্ত হতে পারে ডিভাইডেড বাই, এখানে আর কয়টা আছে? দুইটা, রিপিট হবে, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। বুঝলাম। এরপরটা দেখো কি বলছে, দুইটা সেম এবং অন্য দুইটা সেম। ব্যাপারটা কেমন? ধরো যে এই দুইটা জোড়া নিয়েছি অথবা এই জোড়া নিয়েছি, দুইটা সেম নেওয়ার উপায় তো এগুলাই, তাই না? সো আমরা যদি দুইটা সেম নিতে চাই কি করতে পারি দেখো, প্রথমত 1 2 3, এই তিনটা জোড়া থেকে দুইটা জোড়া নিব। কত উপায়ে? 3C2 উপায়ে। তিনটা জোড়া থেকে দুইটা জোড়া নিয়েছি, এই জন্য 3C2। আর কি দেখো, আর আছে কয়বার? এবার আমরা সুন্দর করে বিন্যাসটাও করি। বিন্যাসের ক্ষেত্রে চারটা সংখ্যা পরস্পর 4 ফ্যাক্টোরিয়াল আকারে বিন্যস্ত হইতে পারে। এখন দেখো আর আছে কয়টা? দুইটা, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তারপরে হচ্ছে আবার এস আছে কয়টা? দুইটা, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এগুলো আমরা বিন্যাসে শিখেছি, তাই না? এখন সুন্দর করে এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত বিন্যাসটা। আমি আবার বলছি, এটা গত ম্যাথটা যেটা করাইলাম ওইটার মতোই ম্যাথ, জাস্ট ক্লিয়ার করানোর জন্য বিষয়টা। আমরা কি প্রফেসর শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবার চারটি অক্ষর নিয়ে তোমার কতভাবে শব্দ গঠন করা যায়। আমরা প্রথমত দেখলাম চারটা অক্ষরই ভিন্ন হইতে পারে, আবার কি হইতে পারে দুইটা সেম অন্য দুইটা ভিন্ন, অথবা কি হইতে পারে দুইটা সেম এবং অন্য দুইটা সেম হইতে পারে। এখন আমরা এখান থেকে সমাবেশ করলাম, আগে সমাবেশ করার পরে জাস্ট
এবার বিন্যাস করে দিলাম, দিয়ে সবগুলো এই যে সুন্দর করে যোগ করে দিয়েছি, যোগ করে দিয়ে যেটা অ্যান্সার পাবো এইটাই হবে আমাদের টোটাল সমাবেশ সংখ্যা। এটা যোগ করলে সম্ভবত এটার আনসার আসে 738। ক্যালকুলেটরে বসাই দিবা, চলে আসবে অ্যান্সার। আচ্ছা, তো পরের ম্যাথটা দেখো, 6 জন 8 জনের দুইটা দল আছে, এই দুইটা দল থেকে 11 জনের একটা ক্রিকেট টিম বানাবো, ঠিক আছে? তো 11 জনের একটা ক্রিকেট টিম গঠন করতে হবে যাতে 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে। তাহলে ক্রিকেট টিমটি কত প্রকারে গঠন করা যেতে পারে? তাহলে আমার কি কি আছে বলো? 6 জনের একটা দল আছে, 6 জনের একটা দল আছে, 8 জনের একটা দল আছে। ওকে, সো 6 জনের একটা দল আছে, 8 জনের একটা দল আছে। আমি কি করতে চাই, একটা ক্রিকেট টিম বানাইতে চাই যেখানে তোমার 6 জনের দল থেকে মিনিমাম 4 জন থাকতেই হবে। বুঝতে পারছো আমার শর্তটা কি? অন্তত 4 জন, মানে মিনিমাম 4 জন নিতেই হবে আমাকে এই 6 জনের দল থেকে। তাহলে 6 জনের দল থেকে যদি আমি 4 জন নেই, তাহলে আমাকে বলো তো এই 8 জনের দল থেকে কতজন নিব? 8 জনের দল থেকে কতজন নিব? 11 জন বানাইতে হলে 7 জন নিব না? 7 জন। ওকে, আবার দেখো 6 জনের দল থেকে আমি যদি তোমার হচ্ছে 5 জন নিই, একজন বাড়াই নিলাম, বাড়াই নিতে পারবো তো, মিনিমাম 4 জন বলছে, আমি তো 5 জন নিতে পারি, তাই না? এখান থেকে যদি 5 জন নিই তাহলে এখানে অবশ্যই 6 জন হয়ে যাবে, তাই না? গেল। আর এখান থেকে যদি 6 জন নেই তাহলে কি হবে? এখান থেকে যদি 6 জন নেই, এখানে হয়ে গেল 5 জন। সো আমরা এই কয়টা শর্ত পাচ্ছি, কি হচ্ছে যে এক নাম্বার আমাকে বলছে 6 জন 8 জনের দুটো দল আছে, তার মধ্যে 11 জনের টিম বানাবো। টিম বানানোর ক্ষেত্রে তোমার এমন ভাবে বানাবো যাতে 6 জনের দল থেকে অন্তত 4 জন, 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় টিমে থাকে। এই যে দেখো তো 6 জনের দল থেকে অন্তত 4 জন টিমে আছে না? আচ্ছা, 4 জন নিলে এখানে 7 জন। আবার ধরো যে এই দল থেকে আমি যদি 5 জন নেই তাহলে এখানে কয়জন? 6 জন। আবার ধরো এই দল থেকে যদি আমি 6 জন নেই, ওখানে হয়ে গেল 5 জন। এই মিলে দেখো যে 5 6 11, দেখো 5 6 11, 5 6 11, 7 4 11, এভাবে 11 জনের টিম বানাচ্ছি আমরা। সো আমরা এটা কত উপায়ে করতে পারি? প্রথম কেস, এটা ধরো 1 নাম্বার কেস, এটা ধরো 2 নাম্বার কেস, এটা ধরো 3 নাম্বার কেস। আমরা তিনটা কেস এখানে কল্পনা করছি, এর বাইরে আর পসিবল না। কেন? কারণ হচ্ছে তোমার এর বাইরে যদি তুমি নিতে চাও, এই যে 6 জনের থেকে 6 জনই নিয়ে ফেলছো, এখন তো আর নিতেই পারবা না। সো দেখো আমরা প্রথম কেসের জন্য সমাবেশ এখানে লিখি, সমাবেশ, সমাবেশ সংখ্যা। তো প্রথম কেসের জন্য সমাবেশ সংখ্যা কেমন হবে দেখো, প্রথম কেসের জন্য সমাবেশ সংখ্যা হবে এই যে দেখো 6 জন থেকে কতজন বাছাই করব? 4 জন। কত উপায়ে বাছাই করতে পারি? 6C4 উপায়। 6 জন থেকে 4 জন। 8 জন থেকে 7 জন বাছাইয়ের উপায় কি? 8C7। এটা যেহেতু আংশিক কাজ, সুন্দর করে করে দিলাম গুণ। বুঝতে পারছি? আবার দেখো, ওটা যারা বোঝনি আবার দেখো, 6 জন থেকে আমি 5 জন বাছাই করব 2 নাম্বার কেসে। কত উপায়ে বাছাই করতে পারি? 6C5 উপায় ইনটু, আবার দেখো 8 জন থেকে 6 জন বাছাই করব, কত উপায় করতে পারি? 8C6 উপায়, 8C6 উপায়, তাই না? এটা একটা গেল। তারপরের কেস দেখো তো, 6 জন থেকে আমি 6 জনই বাছাই করব, কত উপায়ে? এক নম্বর 6C6 উপায়, 6 জন থেকে 6 জন বাছাই করব। 8 জন থেকে 5 জন বাছাই করব, কত উপায়? 8C5 উপায়। এটা একটা আংশিক কাজ, এটা একটা আংশিক কাজ, সুন্দর করে করে দিলাম গুণ। এবার দেখো এই পসিবল কেস এগুলাই, এর বাইরে আর কোনো কেস পসিবল না। তার মানে কি, সবগুলো যদি যোগ করি আমরা মোট আমাদের সমাবেশ সংখ্যা পাবো না, মানে মোট কত উপায়ে টিমগুলো কম্বাইন করা যায়। তো আমি এখানে করে দিলাম সুন্দর করে যোগ, দ্যাট মিন্স এটার যেটা অ্যান্সার পাবো, ক্যালকুলেটর চাপবা, যেটা অ্যান্সার পাবা ওইটাই হবে। এর অ্যান্সার পাবো সম্ভবত 344, নট শিওর। তো এটা সুন্দর করে ক্যালকুলেটরে বসাবা, অ্যান্সার পেয়ে যাবা। সফরে আসলো যাদের একটাতে কি যাদের একটিতে হাইয়েস্ট 7 জন ধরে, আরেকটাতে হাইয়েস্ট 4 জন ধরে, মানে আমার কাছে দুইটা বাস আছে, ঠিক আছে? তো আমরা শিক্ষা সফরে যাব টোটাল 10 জন শিক্ষার্থী, যাদের মধ্যে একটা বাসে সর্বোচ্চ 7 জন ধরবে। কি বাস, বাস না মাইক্রো ধরো তাহলে, কারণ বাসে তো অনেক ধরে, মাইক্রোতে অবশ্য অল্প জায়গা থাকে, বা কার ধরতে পারো। সো যার একটাতে মনে করো 7 জন আছে, আরেকটাতে আছে 4 জন, মানে একটাতে সর্বোচ্চ 7 জন ধরে, আরেকটাতে 4 জনের বেশি শিক্ষার্থী ধরে না। দেখো কিরকম হতে পারে ব্যাপারটা। তাহলে আমার দুইটা গাড়ি আছে, তাই না? একটাতে কি হয়, একটাতে হাইয়েস্ট ধরে তোমার কতজন? একটাতে হাইয়েস্ট ধরে 7 জন, রাইট? সো আমার একটা গাড়িতে হাইয়েস্ট ধরে 7 জন, আরেকটা গাড়ি আছে যেটাতে হাইয়েস্ট কতজন ধরে? হাইয়েস্ট তোমার হচ্ছে 4 জন। তো আমার কাছে দুইটা গাড়ি ছিল,
ফার্স্টে একটা গাড়িতে আমার হাইয়েস্ট 7 জন ধরে, আরেকটা গাড়িতে হাইয়েস্ট 4 জন ধরে। আমি জানতে চাই যে আমরা এই শর্ত ফিল আপ করে আমরা কত উপায়ে মানে সিলেট থেকে বান্দরবান যেতে পারবো। চলো সলভ করি। প্রথমত দেখো তো, একটাতে 7 জন ধরে না হাইয়েস্ট, তো ধরলাম 7 জনের মধ্যে 7 জনই এই গাড়িতে গেছে, তাহলে আমাকে বলো অবশিষ্ট কত থাকে? 3 জন। প্রত্যেকেই কিন্তু যাবে, এমন না যে আমি একজন দুইজনকে রেখে যাবো। তো অবশ্যই বাকি 3 জন এই গাড়িতে যাবে। ওকে, আবার ধরো এখান থেকে 7 জন তো সর্বোচ্চ, তাহলে আমি যদি 6 জন যাই এই গাড়িতে, সাপোজ ধরো এই গাড়িতে 6 জন যায়, তাহলে এই গাড়িতে কতজন যাবে বলো? প্রথমত এখানে যদি 6 জন যায়, এই গাড়িতে অবশ্যই 4 জন যেতে হবে, তাই না? 4 জন যেতে হবে, কারণ 6 আর 4 10, অবশিষ্ট 4 জন তো দ্বিতীয় গাড়িতেই যাবে। তাহলে দেখো তো এর বাইরে আর কি পসিবল? এখানে হাইস্ট 4 জন যেতে পারে, হাইস্ট 4 জন কিন্তু হয়ে গেছে। তার মানে কি আর এই গাড়িতে কোনো জায়গা নাই, তাই তুমি এখানে কমাইলেও আমি এই গাড়ি বলছে যে আমি তোমারে আর নিতে পারবো না, বিকজ আমি ফিল আপ অলরেডি। সো আমার এই দুইটা কেসই পসিবল, এর বাইরে আর পসিবল না। তাহলে দেখো তো এইটা আমাদের কেস নাম্বার 1, এইটা আমাদের কেস নাম্বার 2, বুঝতে পারছো? তাহলে এই দুইটা কেস ছাড়া আর পসিবল না। এখন আমরা দেখবো যে সমাবেশ সংখ্যা, এটা যে কতভাবে বাছাই করি। বাছাই করা মানে কি? সমাবেশ। বিন্যাস তো এখানে নেই, সো কাহিনীও নেই। দেখো সমাবেশ, সমাবেশ সংখ্যা, সমাবেশ সংখ্যা কত হতে পারে? প্রথমত দেখো তো, প্রথম গাড়ি হাই 7 জন থেকে 7 জন বাছাইয়ের উপায় কত? 7C7, 7C7, তাই না? আবার দেখো 4 জন থেকে 3 জন বাছাই করার উপায় কত? 4C7, 4C3, 4 জন থেকে বাছাই করব 3 জন, 4C3, আংশিক কাজ সুন্দর করে করে দিলাম গুণ। আবার দেখো হাইয়েস্ট কত? 7 জন, 7 জন থেকে আমি 6 জন বাছাই করার উপায় কত বলো তো? 7C6, 7 জন থেকে 6 জন বাছাই করব। আর 4 জন থেকে 4 জন বাছাই করার উপায় কত? 4C4, তাই না? এই দুটোকে সুন্দর করে গুণ করে দিলাম। এখন এটা যোগ করে দাও, যোগ করলে যেটা অ্যান্সার পাবো সেটাই হচ্ছে আমাদের সমাবেশ সংখ্যা। এটার অ্যান্সার আসবে প্রবাবলি 330। ওকে, দেখো কি হলো। প্রথমত আমরা 7 জন থেকে 7 জনই বাছাই করছি, আরেকটা থেকে তোমার হচ্ছে অটোমেটিক 3 জন চলে যাচ্ছে। আবার 7 জন থেকে 6 জন বাছাই করলে আরেকটাতে অটোমেটিক 4 জন চলে যাচ্ছে। এই দুটো কেসের বাইরে অন্য কোনো কেস পসিবল না, তাই আমরা অন্য কোনো কেস চিন্তাও করিনি। এই দুটো কেস থেকে আমরা দেখলাম যে তোমার হচ্ছে এইটা এবং এইটা, এই দুইটা পসিবল ওয়েতে যোগ করলাম, করে আমরা জাস্ট ক্যালকুলেটরে বসাইছি, অ্যান্সার পেয়েছি 330। দ্যাটস ইট। আচ্ছা, তো এরপরে দেখো কি বলছে, কোন স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এটা বোঝার আগে আমি একটা সংখ্যা লিখি। দেখো সাপোজ ধরো 12, তো 12 এর উৎপাদক গুলা কি কি বলতো? প্রথমত হচ্ছে 1, 12 কে 12, তারপর 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয় না, 6 হয় এবং 12 হয়। ঠিক আছে, 12 এর উৎপাদক এই কয়টা? ঠিক আছে, 12 কে যদি আমি একটু ভাঙি তাহলে কি পাই? দেখো তো 12 এর মান মৌলিক আকারে ভাঙতেছি, তাহলে 2 ইন্টু 6 মানে 3 ইন্টু 2, এরকম না? হ্যাঁ, 3 4 12। দেখো প্রথমত এখানে কি পাচ্ছি? 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1, তাই না? এটা তো পাচ্ছি। তাহলে আমি যদি এখানে দেখো তো 2 প্লাস 1, এটার পাওয়ার কত? 1, 1 যোগ করে দিলাম, ইন্টু 1 প্লাস 1 কি পাই দেখো তো? প্রথমত 2 প্লাস 1 কত হয়? 2 প্লাস 1 হচ্ছে 3, ইন্টু 1 প্লাস 1 কত? 2, ইজ ইকুয়ালস টু 6। 6 না? দেখো ম্যাজিক, এই যে 1 2 3 4 5 6, 12 এর উৎপাদক সংখ্যা তোমার হচ্ছে 6টা। বুঝতে পারছো আমি কি করলাম? দেখো 12 কে শুরুতে ভাঙছি, 2 এবং 3 দুটা মৌলিক সংখ্যা, 2 ও মৌলিক সংখ্যা, 3 ও মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা আকারে ভাঙছি। ভাঙার পর দেখো এই পাওয়ার 1 যোগ করছি, এটার পাওয়ার 1 যোগ করছি, যোগ করে জাস্ট দুইটাকে গুণ করে দিছি, দিয়ে আমি উৎপাদক সংখ্যা বের করছি। তো এটাই বলছে, দেখো কোনো স্বাভাবিক সংখ্যা n এর উৎপাদকে বিশ্লেষণ। দেখো মনে করো n ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার p, যেমন এখানে ছিল 2 টু দি পাওয়ার 2, এরকম a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q এবং c টু দি পাওয়ার r হলে, যেখানে a b c তোমার মৌলিক স্বাভাবিক সংখ্যা হলে, তাহলে উৎপাদক সংখ্যা হবে p প্লাস 1। এই যে দেখো p প্লাস 1 করেছি, q প্লাস 1, q প্লাস 1, আরো একটা ছিল থাকলে তাহলে সেখানে r প্লাস 1ও করতাম, সবগুলোর গুণফল। এবং প্রকৃত উৎপাদক বলতে কি বলে বুঝো? প্রকৃত উৎপাদক হচ্ছে, ধরো যে 1 আছে না, 1টা সব সংখ্যারই উৎপাদক, যে কোনো আল্লাহর দুনিয়ার যে কোনো সংখ্যার উৎপাদক 1 না, এই জন্য আমরা 1টাকে বাদ দিই, বাদ দিয়ে এই যে এই সংখ্যাগুলো আছে এগুলোকে প্রকৃত উৎপাদক বলি। বুঝতে পারছো? যে কোনো মানে উৎপাদকে বিশ্লেষণ করলে জাস্ট 1টাকে বাদ দিয়ে বাকি, এই জন্য কি করি আমরা? প্রকৃত উৎপাদক সংখ্যা বের করার ক্ষেত্রে জাস্ট একটা 1 মাইনাস করে দিই, দ্যাটস ইট। তাহলে 12 আছে, সো 12কে আমরা ভাঙলাম, ভাঙার পরে এইভাবে আমরা ক্যালকুলেশন করলাম। বুঝতে পারছো?
সো এইটা না আমি আরো একটা লিখছি, দেখো যেমন ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 1000, এটার প্রকৃত উৎপাদক সংখ্যা আমি বের করতে চাই। কিভাবে বের করতে পারি? 1000 কে আমি কি লিখতে পারি? 1000 কে লিখতে পারি না 10 ইন্টু 100, লিখতেই তো পারি। তাহলে এটাকে কি লিখতে পারি আমি? 1000 কে ধরো যে 2 ইন্টু 5, 10 কে লিখলাম, ইন্টু 100 কে কি লিখতে পারি? 5, 4 25 100 মেবি, তাই না? তাহলে 4 ইন্টু 25 এটা লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো তো 2 ইন্টু 5 ইন্টু 2 এর উপর স্কোয়ার ইন্টু 5 এর উপর স্কোয়ার, তাই না? 5 এর উপর স্কোয়ার 25, 5 5 25। তাহলে আমরা কি লিখতে পারছি? দেখো 2 টু দি পাওয়ার 2 এর উপর স্কোয়ার ইন্টু গুণ, তাহলে 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 টু দি পাওয়ার কিউব, তাই না? তাহলে এটার উৎপাদক সংখ্যা কত পাবো বলো তো? তোমার হচ্ছে এটার উৎপাদক সংখ্যা পাবো, প্রতিটার পাওয়ার এক যোগ করে দুইটাকে গুণ করে দেব। তাহলে তোমার হচ্ছে 1000 এর 1000 এর উৎপাদক সংখ্যা কত হবে? 1000 এর উৎপাদক সংখ্যা অবশ্যই 3 প্লাস 1, এটা এর সাথে এক যোগ হবে, আবার 3 প্লাস 1 এটা সমান সমান কত? 4, 4 ইন্টু 4 which is 16। তুমি একটু ভেঙে ভেঙে চলে দেখিও, 1000 এর টোটাল 16টা উৎপাদক পাবা তুমি, বুঝতে পারছো? এই যে আগেরটার মতো এইরকম করে, ওখানে 6টা পাইছি, এখানে 16টা পাচ্ছি 1000 এর, ভেঙে চলে দেখলে ওরকমই আসে। তারপর একটা করি, আচ্ছা আমাদের পরে আরেকটা সংখ্যা দেওয়া আছে, বিশাল সংখ্যা 277200। এটার উৎপাদক সংখ্যা কতটি? আমরা এটাকে কি লিখতে পারি? দেখো তো 2772 ইন্টু 100, এটা লিখতে পারি, রাইট? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 4 ইন্টু 693 ইন্টু এই 100টাকে কি লিখতে পারি? 25 গুণন 4, 4 25 100 লিখতেই পারি। এটাকে জাস্ট ভেঙে লিখছি, তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 কে লিখতে পারি 2 স্কয়ার, তাই না? 4 কে 2 স্কয়ার লিখতে পারি। তারপরে দেখো তো এটাকে লিখতে পারি 9 ইন্টু 77 ইন্টু 25, 25 কে লিখতে পারি 5 এর উপর স্কয়ার ইন্টু 4 কে লিখতে পারি 2 এর উপর স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো 2 এর উপর স্কয়ার ইন্টু 9 আছে না, 9 মানে কি 3 এর উপর স্কয়ার ইন্টু 77 আছে না, এটাকে কি লিখতে পারি? 11 ইন্টু 7, তাই না? ইন্টু 5 এর উপর স্কয়ার ইন্টু 2 এর উপরে স্কয়ার। সো আমরা যদি একটু সাজাই লিখি তাহলে 2 2 2 এর উপর পাওয়ার হয়ে যায় হচ্ছে 2 প্লাস 2, তার মানে হচ্ছে 4 ইন্টু 3 3 এর উপর পাওয়ার হচ্ছে স্কয়ার ইন্টু, তাহলে 5 5 এর পাওয়ার কত হবে? 5 এর পাওয়ার হবে স্কয়ার ইন্টু 7 ইন্টু 11, এটা। তাহলে আমরা দেখো তো প্রত্যেকটা মৌলিক সংখ্যা 2 3 5 7 11 এগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই মৌলিক সংখ্যা হওয়ার কারণে দেখো তোমার হচ্ছে 2 3 5 7 আর 11 এই প্রত্যেকটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখন কি করতে পারি? এখন আমরা সূত্র ফেলবো। কি সূত্র ছিল আমাদের? যেন 4 প্লাস 1, এখানে দেখো পি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার কিউ এভাবে আছে। সো আমাদের সবগুলাকে এক যোগ করে দেব, পি প্লাস 1 ইন্টু কিউ প্লাস 1 মানে কি 2 প্লাস 1 ইন্টু 5 এর পর কত আছে? পাওয়ার 2 না, তাহলে 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, দ্যাটস ইট। এগুলোকে সবগুলোকে গুণ করি, এটা হবে 5 ইন্টু, এটা হবে 3 ইন্টু, এটা হবে 3 ইন্টু, এটা হবে 2 ইন্টু 2। তার মানে এগুলোকে গুণ করি, গুণ করলে পাবো হচ্ছে 180, এটা হবে আমাদের আনসার। বুঝতে পারছো? আমি আবার বলি, উৎপাদকের বিশ্লেষণ করব, জাস্ট সুন্দর করে মৌলিক সংখ্যার পাওয়ার আকারে ভাঙলাম। ভাঙার পরে আমাদের সূত্র ছিল a টু দি পাওয়ার p b টু দি পাওয়ার q c টু দি পাওয়ার r, এরকম হলে p প্লাস 1 ইন্টু q প্লাস 1 ইন্টু r প্লাস 1, এইটা। তো এই সূত্র ফেললাম, ফেলার পরে আমরা অ্যান্সার পেয়ে গেছি। বুঝতে পারছো? 105 বলছে, তাই না? দ্বারা ভাগ করতে কত পাই? 105 105 ভাগ 5 সমান 21। তাহলে তোমার 5 ইন্টু 21। আচ্ছা, এটাকে যদি করি তাহলে কি পাবো? 5 ইন্টু 3 7 21, 3 ইন্টু 7 মানে 5 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 1 7 টু দি পাওয়ার 1, এরকম, তাই না? তাহলে এটার উৎপাদক কয়টা পাবো? উৎপাদক পাবো উপরে দেখো a টু দি পাওয়ার p b টু দি পাওয়ার q c টু দি পাওয়ার r। কি করতে পারি? p প্লাস 1
সূত্র ছিল আমাদের কিউ প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান, তাহলে কি সবগুলো ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান। প্রকৃত উৎপাদক সংখ্যা, প্রকৃত বললে কি করছিলাম, জাস্ট একটা ওয়ান মাইনাস করেছিলাম। সো এখানে হবে টু ইন্টু টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস টু কিউব মাইনাস ওয়ান, এর মান কত, এর মান হবে 7। 2 কিউবের 8, 8 থেকে একবার দিলে 7। হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, সো এরপরে দেখো আমার মোটামুটি এখানে 4টা বিন্দু দেখতে পাচ্ছ, তাই না? এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। সো এই 4টা বিন্দুর জন্য দেখো আমার যদি একটা সরল রেখা হইতে হয়, যেমন আমি যদি বলি এ বি সরল রেখা, আমি কি করব, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যোগ করে দিব। আচ্ছা, আমি যদি বলতাম এ সি সরল রেখা, এ সি সরল রেখা, সো আমি যদি এসি সরল রেখা বলতাম তখন কি করতাম, এ থেকে সি পয়েন্টটা যোগ করে দিতাম, তাই না? সো এইটাই কাহিনী। দেখো তো সরল রেখার জন্য আমার বিন্দু লাগছে কয়টা, 2টা। আমি যদি বলতাম এ বি সি ত্রিভুজ, তাহলে এ বি সি ত্রিভুজ গঠনের জন্য আমার কি করতে হতো, দেখো এ বি সি 3টা পয়েন্ট যোগ করতে হতো কিন্তু, তাই না? সো দেখো এখানে আমরা মেইনলি যেটা বলতে চাচ্ছি, সরল রেখার জন্য 2টা বিন্দু, ত্রিভুজের জন্য 3টা বিন্দু, আর চতুর্ভুজের জন্য 4টা কৌণিক বিন্দু লাগে, তাই না? তাহলে আমার যদি এখানে তো 4টা বিন্দুই দেওয়া আছে, আমার যদি n সংখ্যক বিন্দু দেওয়া থাকতো, n সংখ্যক বিন্দুর জন্য আমরা সরল রেখা বের করতে পারতাম nc2 সংখ্যক। আবার আমার যদি n সমরেখ নয়, ও আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে সমরেখ নয়। সমরেখ নয় মানে কি, দেখো প্রথমত ধরো এই যে এই একটা সরলরেখা, যেখানে এখানে এ বিন্দু আছে, এখানে বি বিন্দু আছে, এখানে সি বিন্দু আছে, সমরেখ কথাটাকে ভাঙলেই কিন্তু পাই আমরা। সমরেখ মানে সমান রেখা, মানে একই রেখায় অবস্থিত 3টা বিন্দু। তো সমরেখ হওয়া যাবে না, মানে 3টা আলাদা আলাদা রেখায় থাকতে হবে, বা 3টা আলাদা আলাদা বিন্দু থাকতে হবে, সেই ক্ষেত্রে এই কেসটা আমরা দেখব। তো প্রথমত সমরেখ নয় এরকম n সংখ্যক বিন্দুর জন্য সরলরেখা পাবো nc2টা। আবার সমরেখ নয় এমন n সংখ্যক বিন্দুর জন্য ত্রিভুজ পাবো nc3টা। এটা খুব সহজ, কারণ ত্রিভুজের জন্য 3টা বিন্দু লাগে, nc3 nc2। আবার সমরেখ নয় এমন n সংখ্যক বিন্দুর জন্য চতুর্ভুজ পাবো nc4 সংখ্যক। বুঝতে পারছো? তো এতক্ষণ আমরা দেখলাম সমরেখ না হলে কি হবে, এবার আমরা দেখি সমরেখ হইলে কি হবে। দেখো তো, মনে করো কিছু সংখ্যক বিন্দু সমরেখ হয়েছে, সমরেখ হওয়ার জন্য কি মিনিমাম 3টা বিন্দু লাগবে না? কেন? কারণ হচ্ছে দেখো বি আর সি যদি 2টা বিন্দুই থাকতো, 2টা বিন্দু হইলে তো একটা সরলরেখা হয়ে যেত, তাহলে তো মানে প্রয়োজন নেই যে সমরেখ বলার। তাহলে মিনিমাম 3টা বিন্দু থাকতে হবে সমরেখ হওয়ার জন্য। সাপোজ আমার কাছে n সংখ্যক বিন্দু আছে, n সংখ্যক বিন্দুর মধ্যে এরকম 3টা বিন্দু সমরেখ হয়ে গেছে, তাহলে কি আমরা বলতে পারি যে এই 3টা বিন্দু মিলে একটা সরলরেখা গঠন করছে? 3টা বিন্দু মিলে একটা সরলরেখা গঠন করছে। তাহলে n সংখ্যক বিন্দু থেকে আমরা কি করতে পারি বলতো, n সংখ্যক বিন্দু থেকে আমরা টোটাল সরলরেখা গঠন করতে পারি nc2 সংখ্যক। তার মধ্যে মনে করো এক্সট্রা বিন্দু এখান থেকেই বলি, তার মধ্যে ধরো যে 3টা বিন্দু আমাদের সমরেখ হয়ে গেছে, তাহলে ওখান থেকে আমরা 3c2 বাদ দিয়ে দিব, 3টা বিন্দু সমরেখ হয়ে গেছে। কিন্তু দেখো তো 3টা বিন্দু মিলে স্টিল একটা সরলরেখা না, এই জন্য জাস্ট সুন্দর করে একটা এক যোগ করব, এই হয়ে গেল আমাদের শর্ত। তাহলে কি এইখানে দেখো n সংখ্যক বিন্দুর মধ্যে x সংখ্যক বিন্দু সমরেখ হলে, যেখানে x এর মানটা অবশ্যই 3 বা 3 এর থেকে বড়, কারণ 2টা বিন্দু হইলে তো তোমার একটা সরলরেখাই হইলো, সমরেখর তো কোনো কাহিনী নাই। এই জন্য দেখো সমরেখ হইলে x এর মানটা যদি তোমার হচ্ছে 3 এর সমান বা 3 এর থেকে বড় হয়, তাহলে সরলরেখা পাবো nc2 xc2 +1 কেন, কারণ 3টা বিন্দু মিলে একটা সরলরেখা হয়ে যায়, বা 4টা বিন্দু 5টা বিন্দু 10টা বিন্দু মিলে একটাই সরলরেখা হয়ে যায়, এই জন্য। তাহলে দেখো n সংখ্যক বিন্দুর মধ্যে x সংখ্যক বিন্দু সমরেখা হলে ত্রিভুজ পাবো কি, ত্রিভুজ পাবো হচ্ছে nc2 xc2, এটাই। এখন কি আবার এক যোগ করবো না? ত্রিভুজের ক্ষেত্রে তোমার এটা কি তোমরা ত্রিভুজ হয়, ধরো যে এরকম 3টা বিন্দু যদি এরকম একই সরলরেখায় থাকে, এরকম ত্রিভুজ হয় না, এই জন্য আমরা এক যোগ করি না, আগেরটাতে এক যোগ করি। বুঝতে পারছো? চলো আমরা দেখি কর্ণ গঠন। কর্ণ গঠনের ক্ষেত্রে কি হয়েছে দেখো, সমরেখ নয় এমন n সংখ্যক কৌণিক বিন্দু, সমরেখ নয় এমন n সংখ্যক কৌণিক বিন্দু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা nc2 n, মানে কি দেখো, মনে করো আমার কাছে একটা পঞ্চভুজ আছে, ঠিক আছে, 1 2 3 4 5 পঞ্চভুজ। আমরা কর্ণ কি করি দেখো তো, যে কোনো 2টা বিন্দু মিলিত করলে কর্ণ পাই না? যেমন ধরো যে a বিন্দু, এটা হচ্ছে আমাদের a b c d এবং e বিন্দু। তো আমরা যে কোনো 2টা বিন্দু মিলিত করলে কিন্তু কর্ণ পাই, যেমন ধরো যে a বিন্দু আর হচ্ছে c বিন্দু, একটা কর্ণ পাইলাম। এই যে b বিন্দু e বিন্দু, একটা কর্ণ পাইলাম। এই যে ধরো যে a বিন্দু d বিন্দু, একটা কর্ণ পাইলাম। এরকম
সি বিন্দু আর ই বিন্দু, আরেকটা কর্ণ পাইলাম, তাই না? আবার ধরো যে বি বিন্দু আর ডি বিন্দু, আরেকটা কর্ণ পাইলাম। টোটাল কর্ণ পাইলাম কয়টা? 1 2 3 4 5, পাঁচটা। তাহলে আমরা টোটাল 5টা কর্ণ পাইলাম না? আচ্ছা, এখানে বিন্দু আছে কয়টা দেখো তো। আমি যদি এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, কর্ণ পাবো? পাবো না কিন্তু। আবার ধরো যে বি বিন্দু আর সি বিন্দু যোগ করি, কর্ণ পাবো না। তাহলে আমরা ধরো যে n সংখ্যক বিন্দু থাকলে, n সংখ্যক বিন্দু বিশিষ্ট মানে কৌণিক বিন্দু থাকলে, সেখান থেকে আমরা কর্ণ পাবো যে কোনো দুইটা বিন্দু যোগ করলে, NC2। কিন্তু আমরা যদি পাশাপাশি যোগ করি, এগুলোর জন্য কিন্তু কর্ণ পাবো না, এই জন্য -n। যেগুলো থেকে কর্ণ পাই না ওই সংখ্যাটা বাদ দিলেই আমরা টোটাল কর্ণ কয়টা পাবো এইটা বুঝতে পারি, বুঝছো? এই জন্য আমরা দেখো NC2 -n লিখছি। -nটা কেন লিখছি? কারণ ধরো যে আমরা এই দুইটা বিন্দু বা বাহুর যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো যোগ করলে বাহু পাই, কর্ণ পাই না, এই জন্য। তারপর তল, একটা তল গঠনের জন্য অনেকে মনে করে যে 4টা বিন্দুর প্রয়োজন। না, একটা তল গঠনের জন্য 3টা বিন্দুর প্রয়োজন সর্বোচ্চ, মানে মিনিমাম 3টা বিন্দুর প্রয়োজন। সো একটা তল গঠনের জন্য 3টা বিন্দুর প্রয়োজন। সমরেখ নয়, এরকম n সংখ্যক বিন্দু থেকে তাহলে কি NC3টি তল তৈরি করা যাবে, NC3টা। আচ্ছা, তাহলে দেখো n সংখ্যক বিন্দুর মধ্যে মনে করো x সংখ্যক সমতলীয় হলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা XC3 মাইনাস করে দিব। বুঝতে পারছো? তো পরের কোশ্চেনটা দেখো কি বলছে। 20 বাহু বিশিষ্ট একটি সুষম সমতলী ক্ষেত্রের কৌণিক বিন্দু সংযোগে, ঠিক আছে, মানে কি 20টা বাহু আছে, 20টা বাহুর কয়টা কৌণিক বিন্দু আছে বলো তো? 20টা কৌণিক বিন্দু আছে। তো 20টা বাহুর এই 20টা কৌণিক বিন্দুর সংযোগে প্রাপ্ত রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? প্রথম কথা, ত্রিভুজ গঠন করা যায় না। ত্রিভুজ গঠনের জন্য সূত্র কি ছিল মনে আছে? ত্রিভুজ গঠনের জন্য সূত্র ছিল না, nটা বাহু থাকলে NC3 সংখ্যক ত্রিভুজ গঠন করা যায়। এখানে কোথাও সমতলীয় বা সমরেখার কথা বলা আছে? সমরেখার কথা বলা নাই। তাহলে আমরা কি লিখতে পারি? 20টা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কত? 20C3 এতটা। তো 20টা বাহু থেকে আমরা 20C3 এতটা ত্রিভুজ গঠন করতে পারবো। এটার মান হবে হচ্ছে 11,1,1,4,0 এতটা। ক্যালকুলেটরে বসাই দিবা তাহলে পাবা। আচ্ছা, এবার দেখি প্রাপ্তরেখার ত্রিভুজ ওই সমতলী ক্ষেত্রটির কতগুলো কর্ণ আছে। আমরা কর্ণর ক্ষেত্রে সূত্র কি শিখেছিলাম? কর্ণর ক্ষেত্রে দেখেছিলাম না, NC2 মাইনাস n, তাই না? n দ্বারা বিয়োগ হইতো, কেন? বাহুগুলো সমান থাকতো পঞ্চভুজের, একটু আগে দেখলাম। তো আমরা কি দেখবো? তোমার টোটাল কর্ণ, টোটাল বাহু আছে কয়টা? 20টা। 20টা থেকে 2টা করে বাছাই করব, কিন্তু -20 এটা। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 170টা। বুঝতে পারছো? 170টা বলছি। দেখো 20 বাহু বিশিষ্ট সুষম সমতলী ক্ষেত্র আছে, যেখানে 20টা কৌণিক বিন্দু সংযোগে কয়টা ত্রিভুজ গঠন করা যায় এবং কয়টা কর্ণ আছে। এটা জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করছি, ফর্মুলা অ্যাপ্লাই করছি, ডান, আমাদের অ্যান্সার শেষ। আচ্ছা, তো পরের ম্যাথটা দেখো কি বলছে। দুইটা সমান্তরাল সরলরেখার উপর যথাক্রমে 5টা এবং 12টা বিন্দু নেওয়া হলো। বিন্দুগুলো ব্যবহার করে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে? আচ্ছা, দেখো প্রথমত কি আছে, আমাদের দুইটা সমান্তরাল সরলরেখা আছে, তাই না? এই এক সরলরেখা, এই একটা সরলরেখা। আরে সমান্তরাল তো হইলো না। দেখো প্রথমত এই একটা সরলরেখা আর এই যে এই একটা সরলরেখা, যদি মনে করো সমান্তরাল হয়ে গেছে, ঠিক আছে? এই সরলরেখার উপর প্রথমে কি বলা আছে? এটার উপর 5টা বিন্দু, এই 1 2 3 4 এবং 5টা। একটার উপর 5টা বিন্দু আছে, আরেকটার উপর 12টা বিন্দু দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। সো একটার উপর 5টা বিন্দু দেওয়া আছে, একটার উপর 12টা বিন্দু দেওয়া আছে। বলছে আমাদের এই বিন্দুগুলো ব্যবহার করে কতটা ত্রিভুজ গঠন করা যাবে। দেখো তো একটা জিনিস, আমি যদি এখান থেকে 5টা বিন্দু আমি ত্রিভুজ গঠন করার জন্য কি করতে পারি? সাপোজ এই রেখা, এটা ধরো পি রেখা, এটা ধরো কিউ রেখা। পি রেখা থেকে আমি একটা বিন্দু নিব, কিউ থেকে 2টা বিন্দু নিব, তাহলে ত্রিভুজ হবে না? এই যে এই এই ত্রিভুজ হয়ে গেল। আবার ধরো যে পি রেখা থেকে এই যে একটা বিন্দু নিয়েছি, কিউ রেখা থেকে 2টা বিন্দু নিয়েছি, এই যে এই বিন্দু এই বিন্দু, ত্রিভুজ হয়ে গেল। তাহলে কেস 1, এক নাম্বার কেসে কি পাচ্ছি? এক নাম্বার পাচ্ছি পি রেখা থেকে একটা, পি থেকে একটি, আর হচ্ছে কিউ থেকে 2টা। সো পি থেকে একটা এবং কিউ থেকে 2টা, এইভাবে নিয়ে আমরা কতগুলা ত্রিভুজ গঠন করতে পারি? প্রথমত দেখো তো, প্রথমত এখানে কয়টা বিন্দু আছে পি রেখায়? 5টা বিন্দু। তো 5টা বিন্দু থেকে একটা বিন্দু নেওয়ার বাছাই করার উপায় কতটা? 5
C1 5টা থেকে একটা বাছাই করেছি, তাই না? আচ্ছা, আবার দেখো তো এখানে কয়টা বিন্দু আছে, এখানে এখানে টোটাল 12টা বিন্দু আছে। এই 12টা বিন্দু থেকে আমার 12টা বিন্দু থেকে টোটাল কয়টা বিন্দু বাছাই করব? 2টা। বাছাই করার উপায় কত? 12C, 12টা বিন্দু থেকে বাছাই করব কয়টা জানো? 12C2, 12টা। এটা দুইটা আংশিক কাজ সুন্দর করে গুণ করে দিলাম। আবার দেখো কি হয়েছে। এবার আমরা কি করব? পি রেখা থেকে আগে একটা করে বিন্দু নিয়েছি, কেন? আমি পি রেখা থেকে দুইটা বিন্দু নিতে পারতাম না? এই একটা, এই একটা, এরকম দুটা করে বিন্দু নিতে পারতাম। পি থেকে দুইটা, কিউ থেকে একটা, ওটা করি। তাহলে এবার নিব পি থেকে দুইটা, পি থেকে আমরা বিন্দু নিব দুইটা, আর কিউ থেকে বিন্দু নিব একটা। এটা নিয়ে কতগুলো ত্রিভুজ গঠন করতে পারি? মনে করো পি থেকে যদি দুইটা বিন্দু নেই, তাহলে কি পাঁচটা বিন্দু থেকে দুইটা বিন্দু বাছাই করার উপায় কত? 5C2 ইন্টু, দেখো তো 12টা থেকে একটা বাছাই করার উপায় কত? 12, মানে 12C1। তো এই দুটা সুন্দর করে যোগ করে দেব, দিলে আমরা যেটা অ্যান্সার পাবো ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা যোগ করে দিলে সম্ভবত অ্যান্সার আসে হচ্ছে 450। দ্যাটস ইট। বুঝতে পারছো কি করলাম? একবার এটা থেকে একটা, এটা থেকে দুইটা বিন্দু বাছাই করেছি, আবার পরের বার এটা থেকে একটা এবং এটা থেকে দুইটা বিন্দু বাছাই করেছি, এভাবে। পরেরটাতে যাই। আচ্ছা, তো এখানে দেখো কি বলছে, এনটা অসমান্তরাল সরলরেখা থেকে ছেদ বিন্দু পাওয়া যায় NC2 সংখ্যক। ঠিক আছে, তার মানে কি? অসমান্তরাল, সমান্তরাল সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, কিন্তু অসমান্তরাল সরলরেখা কিন্তু পরস্পরকে ছেদ করে কোনো না কোনো সময়, তাই না? তো এনটি অসমান্তরাল সরলরেখা থেকে ছেদ বিন্দু পাওয়া যায় NC2 সংখ্যক, এটা হচ্ছে আমাদের সূত্র। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো এনটি সরলরেখার মধ্যে এক্সটি সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে আমার মনে করো 5টা সরলরেখা আছে, তার মধ্যে 2টা সরলরেখা সমান্তরাল, এটা কখনো পরস্পরকে ছেদ করবে না। তাহলে ছেদ বিন্দু টোটাল পাবো কয়টা জানো? NC2 মাইনাস XC2। XC2 টা বাদ দিয়ে দিব, যে কয়টা সমান্তরাল ওটা NC2 মাইনাস XC2। আবার এনটি সরলরেখার মধ্যে ওয়াইটি সরলরেখা যদি সমবিন্দু হয়, মানে কি? মানে হচ্ছে এনটা সরলরেখা আছে আমার কাছে, তার মধ্যে ওয়াইটা সরলরেখা, মনে করো আমার কাছে 5টা সরলরেখা আছে, 5টা সরলরেখা এই যে দেখো সবগুলো সমবিন্দু হয়ে গেছে, তাই না? এই যে এই বিন্দুতে, একই বিন্দুতে হয়ে গেছে। তো তোমার এনটা সরলরেখার মধ্যে ধরো যে ওয়াইটা সরলরেখা তোমার সমবিন্দু, তো সমবিন্দু হইলে তবে ছেদ বিন্দুর সংখ্যা NC2 মাইনাস YC2, YC2 তো বাদই দিয়ে দিব, +1। কেন? এ দেখো মনে করো 5টা সরলরেখা মিলে একটা বিন্দু গঠন করছে, একটা ছেদ বিন্দু একটা হয়েছে, এই জন্য এই 1টা যোগ করে দিই, এই জন্য NC2 মাইনাস YC2 +1 এটা করি। আচ্ছা, ঠিক আছে। তো দেখো এরপরে কি বলছে, একটা সরলরেখা এনটি বৃত্তকে সর্বোচ্চ 2 ইন্টু NC1 এতটা বিন্দুতে ছেদ করতে পারে। মনে করো আমার কাছে একটা সরলরেখা আছে, এই একটা সরলরেখা, এই আমাদের একটা বৃত্ত, এক্ষেত্রে কি কোনো ছেদ করছে? করেনি কিন্তু, তাই না? আবার আরেকটা কেস হইতে পারে, দেখো মনে করো একটা সরলরেখা আছে, এই যে একটা বৃত্ত, বৃত্ত হয়েছে না ডিম হয়েছে? আল্লাহু আকবার। দেখো প্রথমত এই একটা সরলরেখা, এই হচ্ছে আমাদের বৃত্ত, এই যে বৃত্ত বাবাজি, এই যে সরলরেখা বাবাজি, এই যে আমাদের একটা বিন্দুতে ছেদ করেছে, তাই না? একটা সরলরেখা, মানে বোর্ডে আঁকছি তো মনে হচ্ছে অনেকগুলা বিন্দু আছে, বাট এখানে মাত্র একটা বিন্দু আছে। আর তাহলে একটা সরলরেখা একটা বৃত্তকে ছেদই করতে পারে না, আবার একটা সরলরেখা একটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করে। আবার এরকম হতে পারে যে এই ধরো আমার বৃত্ত, এই আমাদের সরলরেখা, একটা সরলরেখা একটা বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। তিনটা কেস পসিবল কিন্তু, ঠিক আছে? একটা তাহলে এনটা সরলরেখা এনটা বৃত্তকে সর্বোচ্চ 2 ইন্টু NC1 এতটি বিন্দুতে ছেদ করতে পারে। মানে এনটি সরলরেখা, মানে একটি সরলরেখা এনটা বৃত্তকে, একটা সরলরেখা আছে মনে করো অনেকগুলো বৃত্ত আছে, তো সর্বোচ্চ 2 ইন্টু NC1। 2 ইন্টু কেন? এই পাশে একটা ওই পাশে একটা ছেদ করতে পারে না, এই জন্য দুটো ছেদ বিন্দুর জন্য 2 ইন্টু NC1 এতটি বিন্দুতে ছেদ করতে পারে। আবার এমটি সরলরেখা, আগে ছিল একটা সরলরেখা, এবার হয়েছে কতটা? এমটা সরলরেখা, তাই না? এমটি সরলরেখা এনটি বৃত্তকে সর্বোচ্চ 2 ইন্টু MC1 ইন্টু NC1 এতটা বিন্দুতে ছেদ করতে পারে। সো এটাই হচ্ছে আমাদের সূত্র, এটা একটু মাথায় রাখতে হবে। এই যে এটা এমটা সরলরেখা এনটি বৃত্তকে, এনটি বিন্দুকে। আবার দেখো এনটি বৃত্ত সর্বোচ্চ কত ভাবে ছেদ করতে পারে? মনে করো এবার সরলরেখা নেই, এবার শুধু বৃত্ত আছে আমাদের, ঠিক আছে? এবার আমরা শুধু বৃত্ত নিয়ে কাহিনী দেখব। যেমন ধরো এই এই আমাদের এক বৃত্ত বাবাজি, এই আমাদের আরেক বৃত্ত বাবাজি। একটা কেস কি হতে পারে যে এরা ছেদই করেনি, তাই না? আরেকটা কেস কি কি হতে পারে
ধরো যে এরা এই যে একটা বিন্দুতে ছেদ করেছে, এই যে একটা বিন্দু, এরা দুজন একটা বিন্দুতেই ছেদ করেছে, এটা একটা কেস হতে পারে। আরেকটা কেস কি হতে পারে দেখো, প্রথমত এই একটা, এই একটা, দুইটা বৃত্ত পরস্পরকে এই যে দুইটা বিন্দুতে ছেদ করতে পারে না, এই জন্য বলছে দেখো এনটি বৃত্ত, দুইটা বৃত্ত সর্বোচ্চ এই যে দুটো বিন্দুতে ছেদ করতে পারে, এনটি বৃত্ত সর্বোচ্চ 2 × NC2 এতটা বিন্দুতে ছেদ করতে পারে। 2টা কেন এসেছে, কারণ একটা বৃত্ত সর্বোচ্চ দুইটা করে বিন্দুতে ছেদ করতে পারে, যার কারণে এখানে বৃত্ত এনটি বৃত্ত সর্বোচ্চ 2 × NC2 এতটি বিন্দুতে ছেদ করতে পারে। তারপরে দেখি একই সমতলে অবস্থিত, প্রথম কথা মনে করো এই যে এরকম একটা তল আছে, এরকম এই সমতলে অবস্থিত, মনে করো একটা বৃত্ত আছে, এনটা বৃত্ত আছে, এনটা সরলরেখা আছে, এরা এমটি সরলরেখা, সরলরেখা কয়টা, এনটা বৃত্ত পরস্পরের সাথে ছেদ করতে পারে। প্রথমত সরলরেখা সরলরেখা ছেদ করতে পারে, বৃত্ত বৃত্ত ছেদ করতে পারে, এবং সরলরেখা বৃত্ত ছেদ করতে পারে, তাই না? ওইটাই লিখছি দেখো, প্রথমত সরলরেখা সরলরেখা ছেদ করতে পারে NC2 উপায়ে। আবার বৃত্ত বৃত্ত পরস্পরকে ছেদ করতে পারে, বৃত্ত বৃত্ত কয়টা, দুইটা করে বিন্দুতে ছেদ করতে পারে, এই জন্য দেখো বৃত্ত বৃত্ত ছেদ করতে পারে 2 × NC2 সংখ্যক, n সংখ্যক বৃত্ত পরস্পরের সাথে 2 × NC2 সংখ্যক ভাবে ছেদ করতে পারে। এবং সরলরেখা বৃত্ত ছেদ করতে পারে না, ওটা কিভাবে, 2 × NC1 উপায়। বুঝতে পারছো? মানে এখানে সরলরেখা বৃত্ত ছেদ বিন্দুটা বসাইছি, এই যে দেখো সরলরেখা বৃত্ত ছেদ করতে পারে 2 × NC1 উপায়। এগুলো হচ্ছে আমাদের জাস্ট সূত্র, জাস্ট আমরা ম্যাথে কি করি, ফর্মুলা বসাই অ্যান্সার করি, ফর্মুলা বসাই অ্যান্সার করি, এরকম। তো এই প্রবলেমটা দেখো, এখানে কি বলছে, এখানে বলছে একই সমতলে অবস্থিত 20টি সরলরেখা, তার মধ্যে 5টা সরলরেখা পরস্পর সমান্তরাল, 4টা সরলরেখা একই বিন্দুতে অবস্থিত, এদের কতগুলো ছেদ বিন্দু বের করা সম্ভব। প্রথমত কি বলেছে দেখো, 20টা সরলরেখা আছে, ঠিক আছে, তার মধ্যে 5টা সরলরেখা সমান্তরাল, সমান্তরাল সরলরেখা হইলে কি হয়, কখনো ছেদ করে না, এটা আমরা দেখেছিলাম। আবার আরেকটা জিনিস দেখেছিলাম, মনে করো যে আমার কাছে 5টা সরলরেখা এরকম সমবিন্দু হলে, মনে করো এক্সটা সরলরেখা সমান্তরাল হলে আমরা কি করি, এন সি, মনে করো 2 থেকে XC2 বাদ দিয়ে দিই, তাই না? আবার দেখো এক্স নিচি, ধরো যে ওয়াইটি সরলরেখা আমাদের সমবিন্দু, ওয়াইটি সরলরেখা যদি সমবিন্দু হয়, সেক্ষেত্রে আমরা কি করতাম, ফার্স্টে আমরা এই ওয়াইটা সমবিন্দু ওয়ালা সরলরেখা বাদ দিতাম, YC2 উপায় বাদ দিয়ে দিছি, ওকে। দেখো এখন ওয়াইটা তোমার সমবিন্দু মিলে একটা বিন্দু গঠন করছে না, সবগুলো মিলে একটা বিন্দু গঠন করেছে, এই জন্য আমরা ছেদ বিন্দু একটা যোগ করে দিই। বুঝতে পারছো? তাহলে এখানে কি করব বলো, সেম কাজটাই করবো না, 20টা সরলরেখা, 20টা সরলরেখা নিজেদের মধ্যে কত উপায়ে ছেদ করতে পারে, 20C2 মানে NC2 উপায়ে, সূত্র ছিল আমাদের। সো 20টা সরলরেখা পরস্পর ছেদ, তাহলে আমরা লিখি ছেদ বিন্দু, ছেদ বিন্দু পাবো 20টি সরলরেখা পরস্পর 20C2 উপায়ে ছেদ করতে পারে পরস্পরকে, তাই না? আচ্ছা, 20C2 উপায়ে ছেদ করতে পারলো, তার মধ্যে 5টা সরলরেখা পরস্পর সমান্তরাল, তাহলে 5টা সমান্তরাল রেখা কি করব, বাদ দিয়ে দিব, 5C2 বাদ দিয়ে দিলাম, ভালো কথা। এবার দেখো 4টা সরলরেখা একই বিন্দুতে অবস্থিত, একই বিন্দুতে অবস্থিত না 4টা সরলরেখা, তাহলে 4টা সরলরেখা বাদ দিয়ে দিই, 4C2 বাদ দিয়ে দিয়েছি। কিন্তু 4টা সরলরেখা যেহেতু একটা বিন্দুতে ছেদ করে, ওই একটা ছেদ বিন্দু তো আমাদেরকে ধরতে হবে, এই জন্য +1, এটা আমাদের সূত্র ছিল, মনে আছে? একটু আগে লিখেছিলাম সূত্রটা। তো এটা যদি আমাদের সূত্র হয়ে থাকে, তাহলে দেখো আমরা এটা ক্যালকুলেট করলে যেটা পাবো, সেটাই হবে আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেট করলে সম্ভবত আসে হচ্ছে 175। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তো এটা আমাদের পরবর্তী লাইন, দেখো কি বলছে, কোন সমতলে অবস্থিত 8টা সরলরেখা এবং 4টা বৃত্তের কতগুলো ছেদবিন্দু থাকতে পারে। কোন সমতলে অবস্থিত কয়টা, 8টা সরলরেখা, 4টা বৃত্তের কতগুলো ছেদবিন্দু থাকতে পারে। আমরা একটা সূত্র দেখেছিলাম, কি দেখো, প্রথমত তোমার ওই সমতলে অবস্থিত 8টা সরলরেখা পরস্পর পরস্পরকে ছেদ করতে পারে। তো 8টা সরলরেখা, মনে করো সরলরেখা সরলরেখা ছেদবিন্দু, সরলরেখা সরলরেখা ছেদবিন্দু, সরলরেখা সরলরেখা ছেদ করতে পারে কতটা, 8টা সরলরেখা পরস্পরকে 8C2 উপায়ে ছেদ করতে পারে, তাই না? আচ্ছা, এরপর কি দেখি, সরলরেখা এবং বৃত্ত ছেদবিন্দু, সরলরেখা ও বৃত্ত ছেদবিন্দু, সরলরেখা বৃত্ত ছেদবিন্দু কত, দেখো তো, 8টা সরলরেখা থেকে HC1 ইন্টু সরলরেখা সরলরেখা ছেদবিন্দু, বৃত্ত ছেদবিন্দু 8C1, 8টা থেকে একটা, 8C1, 4টা থেকে একটা, 4
C1 এটাকে 2 দিয়ে গুণ করতে হয়। কেন 2 দিয়ে গুণ করতে হয়? কারণ এদের মানে একটা বৃত্ত, একটা সরলরেখার মধ্যে দুইটা করে ছেদবিন্দু থাকতে পারে, এই জন্য এটাকে 2 দিয়ে গুণ করতে হয়। আবার দেখো তারপরে কি, বৃত্ত বৃত্ত ছেদবিন্দু, বৃত্ত বৃত্ত ছেদবিন্দু। বৃত্ত বৃত্ত ছেদবিন্দুর ক্ষেত্রে কি পাবো দেখো, বৃত্ত বৃত্ত ছেদবিন্দু, বৃত্ত কয়টা আছে? চারটা বৃত্ত, চারটা বৃত্ত পরস্পরকে 4C2 উপায়ে ছেদ করতে পারে, সামনে 2 দিয়ে গুণ। কেন 2 দিয়ে গুণ? একটা বৃত্ত আরেকটা বৃত্ত পরস্পরকে দুইটা বিন্দুতে ছেদ করতে পারে, তাই না? এই জন্য আমরা সামনে একটা 2 দিয়ে গুণ করি, ঠিক আছে? তো দুইটা বৃত্ত পরস্পরকে তোমার 4C2 দ্বারা ছেদ করতে পারে, এখন সাথে 2 দিয়ে গুণ করতে হয়। এখন দেখো প্রথমত আমরা সরলরেখা বৃত্ত এবং বৃত্ত বৃত্ত ছেদবিন্দু বের করে ফেলেছি, সুন্দর করে এগুলো যোগ করে দিলাম, তাহলে কি পাবো? যেটা পাবো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটার অ্যান্সার আসবে সম্ভবত 104, এটা, ঠিক আছে? দ্যাটস ইট। সো আমাদের আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো কি করছি, আমরা মনে আছে কি আমরা বলেছিলাম এনটি সরলরেখা, এটা কোন সূত্র অ্যাপ্লাই করছি জানো? এনটি সরলরেখা ও এমটি বৃত্ত, এনটি সরলরেখা ও এমটি বৃত্ত থাকলে যে সূত্রটা ছিল, সেই সূত্রটা কি ছিল বলতো? এন সি টু, টু ইন্টু এন সি টু, এমটি সরলরেখা না, সরি এনটি সরলরেখা হচ্ছে এন সি টু প্লাস এমটি বৃত্ত হচ্ছে 2 ইন্টু এম সি টু প্লাস, এখন দেখো সরলরেখা বৃত্ত ছেদবিন্দু বের করব, 2 ইন্টু এম সি ওয়ান ইন্টু এন সি ওয়ান, দ্যাটস ইট। এটা তো আমরা মূলত এই সূত্রটাই অ্যাপ্লাই করছি একটু ভেঙে ভেঙে। তো সরলরেখা এটা কি ছিল? সরলরেখা ছেদবিন্দু, সরলরেখা বৃত্ত ছেদবিন্দু, সরি বৃত্ত বৃত্ত ছেদবিন্দু, আর এটা হচ্ছে সরলরেখা এবং বৃত্ত ছেদবিন্দু। তো এই সূত্রটাই ভেঙে ভেঙে সরলরেখা ছেদবিন্দু বের করলাম, সরলরেখা বৃত্ত ছেদবিন্দু বের করলাম এবং বৃত্ত বৃত্ত ছেদবিন্দু বের করলাম, করার পরে সুন্দর করে যোগ করে দিলাম, অ্যান্সার এসেছে এটা। সো এটা, তো এরই মাধ্যমে আমাদের বিন্যাস সমাবেশের লেকচারটা পুরোপুরি শেষ হয়ে গেল। ইনশাল্লাহ এখন তোমরা যদি বই বের করো, বই বের করে নিজে নিজে মানে আমি ট্রাই করছি যে প্রতিটা টাইপের ম্যাথ সলভ করার, যাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। তো এখন বই বের করে তুমি হোপফুলি সব ম্যাথগুলো নিজে নিজে করতে পারবা। যদি খুব বেশি প্রবলেম হয় একটু গাইড দেখলেই হবে। প্রত্যেকটা ম্যাথ এখন তুমি নিজে নিজে বুঝে বুঝে করতে পারবা যদি ক্লাসগুলো ভালো করে থাকো। তো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। এরপরে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের ক্লাস চাও তোমরা, এসএসসি অথবা এইচএসসি হইতে পারে, সেটা কমেন্ট করে জানাতে পারো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।